নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 3 মিনিটের একটা ভিডিও আপনাদের চক্ষু চরক গাছ করে দেবে। শুধু তাই নয়, ভাবতে বাধ্য করবে এই মুহূর্তে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন এবং দেশের সরকার আপনাদের ঠিক কোথায় দাঁড় করিয়ে রেখেছে। মূলত আমাদের যে ভিডিও দেখেন আপনারা, আপনাদেরকে মধ্যবিত্ত শ্রেণী হিসেবে আমরা ধরতে পারি এবং সেই জায়গা থেকেই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ ঠিক কোন জায়গায় আজকে দেশে দাঁড়িয়ে আছেন এবং আজকে আপনাদের অবস্থানটা কি আর একটা মাত্র গ্রুপের অবস্থানটা কি, সেটা খুব ভালোভাবে এই ভিডিওতে স্পষ্টভাবে আমরা ব্যাখ্যা করব। এবং শুধু তাই নয়, একটা মাত্র গ্রুপ, কোন গ্রুপ? আদানি গ্রুপ। ঠিক গত 10 থেকে 12 বছরের মধ্যে তারা কতটা উন্নতি হয়েছে তাদের, এবং সারা দেশে কোথায় কোথায় কোন কোন প্রজেক্টে তারা ছড়িয়ে পড়েছে, সেটা সারা ভারতবর্ষের একটা মানচিত্র দিয়ে রাজ ঠাকরে তিনি এই মুহূর্তে একটা সভা করেন এবং সেই সভাতে তিনি এই ভিডিওটা প্রস্তুত করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং সেটার পর থেকেই রাজনৈতিক মহলে এই মুহূর্তে রীতিমতন বিতর্ক সৃষ্টি হয়, রীতিমতন এটা নিয়ে আলোচনা সৃষ্টি হয়। কেন এই প্রেক্ষাপট আপনাদের বলি, আপনারা জানেন যে মহারাষ্ট্রের যে ভোট হতে চলেছে সামনেই, সেখানে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে তারা অ্যাকচুয়াল যে শিবসেনা, বালাসাহেব ঠাকরে শিবসেনা, সেখানে আবার রাজ ঠাকরে ফিরে এসেছেন এবং দুজনে একত্রিত হয়ে দুই ভাই লড়াইটা করছেন। এবং সেখান থেকেই এই মুহূর্তে একটা প্রচার সভায় যে ভিডিওটা প্রকাশ করেছেন রাজ ঠাকরে, অত্যন্ত রিসার্চ করা একটা ভিডিও এবং যেভাবে দেখিয়ে দিচ্ছেন সম্পূর্ণ ভারতবর্ষের যে মানচিত্রটা, সেখানে একদম উপর থেকে নিচ কিংবা ডান দিক থেকে বাঁ দিক প্রত্যেকটা জায়গাতে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা পৌঁছে গিয়েছে। সেটা বন্দর হতে পারে, সেটা এয়ারপোর্ট হতে পারে, সেটা প্লেনের দিক থেকে হতে পারে, সেটা সিমেন্ট কোম্পানি হতে পারে, প্রত্যেকটা জায়গায় আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা পৌঁছে গিয়েছে। এবার আপনাদের বলি যে এটা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কি আছে? যে কেউ টাকা কামানোর জন্যই বেঁচে থাকে এবং বেঁচে থাকতে গেলে সবাই কাজ করে টাকা কামানোর জন্যই, তো তাতে আদানি গ্রুপ তারা ব্যবসা করছে, তাতে অসুবিধার কি আছে? কিন্তু অসুবিধার কি আছে বলুন তো? একটা বাজারের মনোপলি তৈরি করে ফেলেছে এই মুহূর্তে আদানি গ্রুপ, এবং সেই মনোপলিটা এমন ভাবেই তৈরি করে ফেলেছে যে যে রাহুল গান্ধী বিভিন্ন সময় আদানি গ্রুপকে নিয়ে টার্গেট করে তিনি কথা বলেন, সেই রাহুল গান্ধীর দলের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনি পর্যন্ত এই মুহূর্তে আদানি গ্রুপ সম্বন্ধে একটু নরম। এবং অন্যান্য দিক থেকে সুপ্রিয়া সোলে কয়েকদিন আগে গৌতম আদানিকে তার নিজের দাদা বলেছেন, এবং গৌতম আদানি আবার অপর দিকে বলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, যিনি এখন ইন্ডিয়া অ্যালায়েন্সে রাহুল গান্ধীর জোট সঙ্গী, তিনি তার গুরু এবং সেই জায়গা থেকে তিনি তাকে যে কোনো সময় ধমকও দিতে পারেন। কিন্তু এই সামগ্রিক আদানির যা উত্থান, আদানির যা একদম বেড়ে চলা, একদম দ্বিগুণও বলা যায় না, কয়েক গুণ বেশি বেড়ে চলা এই মুহূর্তে, সেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ মোদী সরকারের আমলে। মোদী সরকার আসার আগে আপনারা আম্বানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের নাম শুনেছেন, টাটার নাম শুনেছেন, কিন্তু আদানির নাম কজন শুনেছেন একটু কমেন্ট করবেন তো। কিন্তু এই মুহূর্তে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সারা পৃথিবীর মধ্যে যে 20 জন মানুষ সবচেয়ে বেশি টাকা তাদের রয়েছে, এই যে হিসেবটা, তার মধ্যে আদানি রয়েছেন। এমনকি কয়েক বছর এমনও গিয়েছে যে তিনি নাম্বার 1 ব্যক্তি হিসেবে উঠে এসেছেন, সবচেয়ে বেশি ধনী ব্যক্তি, সেই জায়গায় উঠে এসেছেন ব্যবসা করে। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে গত 1 বছরের মধ্যে 2024 থেকে 2025 সালের মধ্যে আদানি গ্রুপের যা টাকার বৃদ্ধি হয়েছে, সমস্ত ব্যবসা মিলিয়ে যা টাকার বৃদ্ধি পেয়েছে, সেটা 82%। 82% একটা গ্রুপের ব্যবসার মাধ্যমে টাকার বৃদ্ধি হয়েছে। সামগ্রিক যে টাকা তাদের, সেটার বৃদ্ধি হয়েছে 82%। কিন্তু এই মুহূর্তে আপনাদের জানাই যে একদম সরাসরি রেবন্ত রেড্ডি কি বলছেন? রেবন্ত রেড্ডি বলছেন যে আদানি গ্রুপের থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ ফান্ডিংটা সবারই দরকার, সবারই নিজের রাজ্যের জন্য ফান্ডিং দরকার। যখন মহুয়া মৈত্র তিনি সংসদে দাঁড়িয়ে বিভিন্ন সময় আদানি আম্বানি বিভিন্ন কথাবার্তা বলেন, রাহুল গান্ধীর মতোই তিনি বলেন, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস ও অন্যান্য সাংসদরা তারাও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আসেন আদানিকে অ্যাটাক করার ক্ষেত্রে। আপনারা লক্ষ্য করে দেখবেন, কারণ সেই ইন্ডাস্ট্রি সবারই দরকার, যে কোনো রাজ্যেই দরকার। এবং এই মুহূর্তে মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই প্রেক্ষাপটটা কেন উঠে আসছে আপনাদের সামনে একটু তুলে ধরি। মধ্যবিত্ত মানুষ এই মুহূর্তে সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা, সেগুলো তারা পাওয়ার মতো এলিজিবল নয়।
এবং ভারতবর্ষে কয়েকদিন আগে একটা রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছিলাম যে সামগ্রিকভাবে যে ইকোনমিটার এই অবস্থা, ভারতবর্ষে মোট 150 কোটি বা 150 কোটির বেশি মানুষের মধ্যে 100 কোটি মানুষ এমন রয়েছেন যারা শুধুমাত্র রোজগার করে আনেন এবং খান, খাওয়া দাওয়া করেন এবং সংসার জীবিকা পালন করেন, তারপরে তাদের কাছে আর কোনো সেভিংস থাকে না। তাদের সেভিংস অ্যাকাউন্টে মাসের শেষে কোনো টাকা রাখার মতন সুযোগ তাদের থাকে না। অর্থাৎ তাদের মধ্যে এমন 100 কোটি মানুষ রয়েছেন যারা কোনো কিছু নিয়ে ভাবতেই সমর্থ নন, তাদের সেই ভাবনার অবকাশটাই নেই। কারণ তাদের গ্রাস আচ্ছাদনে তাদের সমস্ত খরচাটা বেরিয়ে যায়, তাদের সমস্ত রোজগারটা বেরিয়ে যায়। এইরকম যখন ভারতবর্ষের ইকোনমি, তখন আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন আমরা বুমিং ইকোনমি, একদম ভারতবর্ষ নাকি সবাইকে ছাড়িয়ে ওপর দিকে চলে যাচ্ছে। সেটা কিসের ভিত্তিতে হচ্ছে আপনাদের একটু বুঝিয়ে বলি। ভারতবর্ষ এই মুহূর্তে না জাপানকে ছাড়িয়েও চলে যাচ্ছে, এবং জাপানকে ছাড়িয়ে যাচ্ছে সত্যি, ভারতবর্ষ অর্থনৈতিক ভাবে জাপানকে ছাড়িয়ে চলে যাচ্ছে। কিন্তু সেটা কেন হচ্ছে বলুন তো? জাপানে এই মুহূর্তে পার ক্যাপিটাল যে রোজগার, পার ক্যাপিটাল রোজগারটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির একটা গড়ে আয়, সেটা হচ্ছে ভারতীয় মুদ্রায় 31 লক্ষ টাকা। 31 লক্ষ টাকা জাপানে পার পার্সেন্ট বছরে কামায়। পার পার্সেন্ট অর্থাৎ প্রতিজন বছরে 31 লক্ষ টাকা গড়ে কামায়। এবং সেই জায়গা থেকে ভারতবর্ষে একজন মিডল ক্লাস মানুষ বছরে 2 লক্ষ টাকা কামায়, অর্থাৎ মাসে 20,000 টাকার আশেপাশে, 16-17 এইরকম হাজার টাকা কামায় তারা। তো সেই জায়গা থেকে ভারতবর্ষ সবচেয়ে ভালো ইকোনমির দিকে এগোচ্ছে। সেটা কিসের ভিত্তিতে উঠে আসছে? কারণ ভারতবর্ষের ইকোনমিটা অনেক বৃহৎ, মানুষ প্রচুর বড়, অর্থাৎ মুখের হাঁটা যদি বড় হয় তাহলে নিশ্চয়ই ভারতবর্ষের খাওয়ার ক্যাপাসিটি কতটা সেটা বৃদ্ধি পায় না। এবং সাধারণ মানুষের জীবন জীবিকা সেখানে সবচেয়ে বেশি যদি লস কারোর হয়, সেটা কার হচ্ছে বলুন তো? মধ্যবিত্ত মানুষের লস হচ্ছে। মধ্যবিত্ত মানুষের লসটা কেন হচ্ছে? মধ্যবিত্ত মানুষ না পারছে সরকারি স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করতে, না পারছে নিজের রোগ হলে সরকারি হসপিটালে যেতে, কারণ সেখানকার অবস্থা কি আপনারা জানেন, এবং না পাচ্ছে তারা মুক্ত শ্বাস এবং মুক্ত জল। মুক্ত শ্বাস বলতেই আমাদের দিল্লির কথা মনে পড়ে। আপনারা জানেন দিল্লিতে এই মুহূর্তে একিউআই লেভেল 1000 ছাড়িয়ে গিয়েছে পর্যন্ত। এবং মুক্ত জলের কথা বললেই আমাদের একদম সরাসরি ইন্দোরের কথা মনে পড়ে, যেখানে একদম খাওয়ার জলের সঙ্গে সোয়ারেজের জল একদম মিলে মিশে এক হয়ে 15 জন বেশি মৃত হয়ে গেলেন, মারা গেলেন তারা। তো তার পরবর্তীতে এই মুহূর্তে মধ্যবিত্ত মানুষ কি করতে পারে? মধ্যবিত্ত মানুষ এয়ার পিউরিফায়ার কিনতে পারে, কিন্তু সেটা কিনতে গেলেও তাকে ট্যাক্স দিতে হবে। মধ্যবিত্ত মানুষ কি করতে পারে? জল ভালো খাওয়ার জন্য ওয়াটার পিউরিফায়ার কিনতে পারে, কিন্তু যে কোনো ওয়াটার পিউরিফায়ার কিনতে গেলেও সেই ক্ষেত্রেও তাদের জিএসটি দিতে হবে। সুতরাং সামগ্রিকভাবে মধ্যবিত্ত মানুষ শুধুমাত্র ট্যাক্স দিয়েই যাবে এবং এই দেশ শুধুমাত্র ট্যাক্স নিয়েই যাবে, এটাই কি শুধুমাত্র একটা প্রেক্ষাপট? কারণ গরিব মানুষ অন্তত বলতে পারে আমরা সরকারি কিছু স্কিম পাই, যেগুলো আমরা পাওয়ার উপযুক্ত, সেই ধরনের সরকারি কিছু স্কিম আমরা পাই। বড় লোকরা তারা সবসময় বড় লোক, তারা ট্যাক্সে ছাড় পায়, কর্পোরেট ট্যাক্সে ছাড় পায়, ইত্যাদি ঘটনা ঘটে। এবং আরো বড় লোক যারা, তাদের যদি রিপোর্টটা আপনাদেরকে বলি তাহলে আপনাদের জানতে পারবেন আপনারা যে একদম খুব যারা অনেক বড় লোক, যারা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার, এই মুহূর্তে গত 1 বছরের মধ্যে ভারত ছেড়ে, ভারতের পাসপোর্ট একদম ছেড়ে দেওয়ার সংখ্যাটা বহু পরিমাণে বেড়েছে। অর্থাৎ ভারত ছেড়ে বাইরের দেশে গিয়ে বসবাস করছেন। আপনারা যে কোনো সেলিব্রিটি অনেকেই দেখতে পাবেন যে বহু সেলিব্রিটি এই মুহূর্তে বাইরে চলে যাচ্ছেন। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা যিনি ভারতবর্ষে একদম হয়ে খেলছেন, ভারতবর্ষকে বিশ্বকাপ জিতিয়ে দিচ্ছেন, তিনি এই মুহূর্তে লন্ডনে চলে গিয়েছেন, লন্ডনে একদম বসবাস করছেন। তার ছেলে মেয়ে সন্তান সন্ততি তাদেরকে লন্ডনে বড় করছেন তিনি। সঞ্জয় দত্ত দুবাইতে চলে গিয়েছেন। বিবেক ওবেরয় তিনি বহুদিন দুবাইতে বাস করেন। সুতরাং এরকম কিছু কিছু নিদর্শন আমাদের যেগুলো মনে পড়ছে সেগুলো আমরা বলছি, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে বলুন তো? সবচেয়ে বাধ্য এই সামগ্রিক বিষয়টার মধ্যে থাকতে কে বাধ্য বলুন তো? মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্ত মানুষ না পারবে কোন সরকারি প্রতিষ্ঠানে যেতে, না পারবে তারা সরকারি হসপিটালে চিকিৎসা ব্যবস্থার একদম ফলটা গ্রহণ করতে, না পারবে তারা কোনো মতেই সম্পূর্ণ ব্যবস্থাটা থেকে বাইরে চলে যেতে, অর্থাৎ বিদেশে গিয়ে
কোথাও থাকতে। সুতরাং এটার মধ্যে সামগ্রিকভাবে ট্যাক্স তাদেরকে দিয়ে যেতে হবে, ট্যাক্স না দিলে সরকার ধরবে, ইনকাম ট্যাক্সের চিঠি তাদের বাড়িতে চলে আসবে, জিএসটি না দিতে পারলে তাদের একদম সরাসরি সরকার থেকে তলব করা হবে। কিন্তু একটা কোম্পানি ফুলে ফেপে একদম কি বিভৎস পর্যায়ে পৌঁছেছে ভাবুন, যে গত 1 বছরের মধ্যে 82% তাদের সামগ্রিক সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়েছে, 82%। এবং সেখান থেকে কেউ ছাড় পাচ্ছেন না বলতে কোনো দলই সেটা সম্পূর্ণ যে বিরোধিতা করছেন সেটা হচ্ছে না, কারণ সবারই ফান্ডিং দরকার। এবং এই যে রাজ ঠাকুরের ভিডিওটা, এটা তো আপনাদের সামনে রাখলাম এই জন্যেই, এতক্ষণ ধরে আমরা চালিয়ে গেলাম কন্টিনিউয়াসলি, তার কারণ রাজ ঠাকুরের এই ভিডিওটা বলে দিচ্ছে যে সারা ভারত জুড়ে একটা কোম্পানি যদি একদম ব্যবসার মনোপলি চালায়, তাহলে অবশ্যই এই মুহূর্তে মানুষের যে অর্থনৈতিক উন্নতি সেটা খুব একটা হওয়ার কিন্তু জায়গা থাকে না। এই জায়গায় যদি আদানির জায়গায় আরো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তৈরি হতো গত 12 বছরে, যদি ABCDEFGH এই ধরনের বিভিন্ন নাম দিয়ে ইন্ডাস্ট্রিজ তৈরি হতো, তাদেরও যদি এই ধরনের বিভিন্ন জায়গায় উন্নতি হতো, তাহলে বোধহয় আরো বেশি সংখ্যক মানুষ এটার মধ্যে যুক্ত হতে পারতেন। অর্থাৎ একটা আদানি গ্রুপের একটা ইন্ডাস্ট্রিতে বা কিছু ইন্ডাস্ট্রিতে যত মানুষ যুক্ত হতে পারছেন, সেইটা যদি অনেকগুলো ইন্ডাস্ট্রি হতো, অনেকগুলো মানুষের নামে যদি ইন্ডাস্ট্রি হতো, তাহলে তো আরো বেশি মানুষের কর্মসংস্থান হতো, আরো বেশি মানুষের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারতেন। সেই জায়গাটা বোধহয় এই মুহূর্তে আরো অনেকটাই দরকার বিকশিত ভারত তৈরি করার জন্য, যেটা 2047 নরেন্দ্র মোদী তিনি আমাদেরকে বলে রেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন। সেই জায়গা থেকেই বারংবার জিএসটি ইম্পোজ করে, জিএসটি কে আবার রিফর্ম করে এবং ট্যাক্সে কখনো ছাড় দিয়ে একদম শুধুমাত্র সাধারণ মানুষকে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া, কিছু কিছু ক্ষেত্রে বোকা বানানো, প্রচন্ড খিদে তৈরি করে কিছুটা খাবার ছুড়ে দেওয়া, এগুলো না করে বরঞ্চ আরো কয়েকটা ইন্ডাস্ট্রি, আরো কয়েকটা মানুষ, আদানির মতন অন্য কোনো কোম্পানিকে যদি আরেকটু বিস্তৃতি দেওয়া যেত ব্যবসার ক্ষেত্রে, তাহলে হয়তো সামগ্রিকভাবে ভারতবাসী হিসাবে সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত। আপনাদের সামনে রাখলাম পুরোটা। আপনারা যারা মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, উচ্চ মধ্যবিত্ত মানুষ, যে কোনো মানুষ, আমাদের যারা অডিয়েন্স, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এই সামগ্রিক ভিডিও দেখার পরে আপনারা কি নিজেদেরকে একদম ঠকে গেছেন এই ধরনের কিছু মনে হচ্ছে না? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, দেখার অপেক্ষায় রইলাম। আলোচনা করুন কমেন্ট বক্সে এসে। অবশ্যই আমরা সামগ্রিক কমেন্ট দেখার অপেক্ষায় থাকি এবং অবশ্যই এই মুহূর্তে এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, কারণ এগুলো রাজনীতির থেকে আলাদা নয়, রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আপনাদের কমেন্ট বক্স কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।